গ্রেট হতে হলে তোমাকে এমন লক্ষ্য ঠিক করতে হবে যা তোমার সাধ্যের বাইরে। তোমার লক্ষ্য যদি খুব বেশি চিন্তা ও পরিশ্রম ছাড়া অর্জন করা সম্ভব হয়, তবে তুমি তোমার সত্যিকারের প্রতিভা ও ক্ষমতাকে কাজে লাগাও না। কথাটাকে আমি আমার জীবনের একটা মেইন পার্ট হিসাবে নিয়েছি, কারণ পরিশ্রম ছাড়া কেউ কখনো সফল হতে পারে না, সেটা যে কোনো সেক্টরেই হোক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুরাইয়া নিহাজ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। যারা এখন এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করছেন, তাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। এই তো সকালে নাস্তা বানাচ্ছি। সকালের এই সময়টা আমার খুব তাড়াহুড়াতেই যায়, যেহেতু আমার হাজব্যান্ড চলে যায়, মানে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাবে, তো ওকে তো নাস্তাটা দিতে হবে। দেখা যায় মাঝে মধ্যে দেরিও হয়ে যায়, আমার নাস্তা বানাতেও পারি না। যেদিন হাতে পর্যাপ্ত সময় থাকে সেদিন আমি একটু চেষ্টা করি ভিন্ন ভিন্ন ধরনের নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। তো যেটা বলছিলাম, জীবনের লক্ষ্য ছাড়া আসলে কোনো কিছুই পাওয়া সম্ভব না। যে জিনিসটা আমরা অনেক সহজে অর্জন করে ফেলি, সেটার প্রতি আমাদের কোনো মায়া বা টান অনুভব হয় না। আপনি আপনার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে, মনোযোগ দিয়ে যে কাজটা করবেন, সেই কাজের সফলতা আসলে কিন্তু আনন্দ দ্বিগুণ হয়ে যায়, তাই না? আমার ক্ষেত্রে কিন্তু সেটাই মনে হয়। আমি কোনো কিছু সহজে পেতে চাই না, আমি কষ্ট করেই পেতে চাই, যাতে আমার কাছে সেই জিনিসগুলা, সেই সময়গুলা মূল্যবান হয়ে থাকে সবসময়। আমরা যারা নতুন ইউটিউবার আছি, যারা নতুন চ্যানেল খুলেছি, একটুতেই কিন্তু আমরা অনেক অধৈর্য হয়ে যাই যে আমাদের চ্যানেলটা গ্রো করছে না কেন, আমাদের চ্যানেলটা কেন ভিউ হচ্ছে না, কেন সাবস্ক্রাইবার বাড়ছে না। আমাদেরকে এটা মনে রাখতে হবে, যারা বড় বড় চ্যানেল আছে তারাও কিন্তু একসময় আমাদের পর্যায়ে ছিল, তারা কিন্তু ধুম করে উপরে উঠে যায়নি। তারা পরিশ্রম করেছে বলেই, আমরা সাপোর্ট করেছি বলেই কিন্তু তারা আজকে সফল ইউটিউবার হয়েছে। আমরাও একদিন পারবো ইনশাল্লাহ, আমাদেরও সবাই সাপোর্ট করবে। সেই ধৈর্য আর মনোবল নিয়েই সবাইকে এগিয়ে যেতে হবে। আমি কিন্তু সেটাই ভাবি, আমি কখনোই চাই না আমার ধুম করে অনেক কিছু হয়ে যাক, অনেক অনেক সাবস্ক্রাইবার বেড়ে যাক, অনেক ভিজিট হয়ে যাক। আমি একটা কথা বিশ্বাস করি, সফল হওয়ার জন্য ধৈর্য আর পরিশ্রমের বিকল্প কিছু নেই। এদিকে আমার সকালে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, আমার বেবি উঠে গিয়েছে, সে খেলতে বসছে, আমি তার জন্য চলে এসেছি নাস্তা বানাতে। নর্মালি আমাদের জন্য পরোটা তেল দিয়েই বানানো হয়, আর আমার বেবির জন্য যখন বানাই ওর জন্য ঘি দিয়েই বানাই, ও এটা খেতে ভীষণ পছন্দ করে। ঘি কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী, বিশেষ করে ঘিতে কিন্তু গুড ফ্যাট আছে। এটা বেবিদের জন্য, বড়দের জন্য উপকারী, যেহেতু ঘি অনেক বেশি কস্টলি, অনেক দাম দিয়ে কিনতে হয়, তাই হয়তো বা আমরা সবসময় কন্টিনিউ করতে পারি না, বাট বাচ্চাদের তো একটু একটু দেওয়াই যেতে পারে। আমি চেষ্টা করি ম্যাক্সিমাম খাবার আমার বেবির জন্য ঘি দিয়েই বানিয়ে দেওয়ার। এদিকে কিন্তু আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে আমার বেবির জন্য। এখন ওকে একটু খাইয়ে দিব, জানি না কতটুকু খাবে। অ্যাকচুয়ালি ওকে খাবার খাওয়াতে ভীষণ কষ্ট হয় আমার। এটা কিন্তু আমি প্রায় ভিডিওতে বলে থাকি, কারণ একটা মায়ের জন্য সবচেয়ে কষ্টের হচ্ছে বাচ্চাকে খাবার খাওয়ানো, আর বিশেষ করে যেই বাচ্চারা কিছুই খেতে চায় না তাদের খাওয়ানো যে কতটা কষ্ট, সেটা শুধু তারাই জানে যারা ভুক্তভোগী। যাই হোক, এদিকে তো আমি পরোটা বানিয়ে নিয়েছি, বাট এসে যেই কাণ্ড করে রাখছে এটা দেখে তো আমার মাথা পুরো হট হয়ে গিয়েছে। দেখেন, পাউডার ফেলে তার যত পুতুল আছে সবগুলাকে দিয়ে দিয়েছে। যখন সবগুলাকে একসাথে জড়ো করছিল তখনই আমার একটু সন্দেহ হয়েছিল, মানে ডাউট লাগছিল যে সব পুতুলগুলাকে এক জায়গায় কেন করছে। আবার ভাবলাম হয়তোবা সে খেলবে এজন্য। কিন্তু রাতে যে তাকে পাউডার দিয়ে পাউডার খাড়ের মধ্যেই রেখে দিয়েছিলাম, মানে খাট থেকে আরও সরানোই হয়নি, এটা আমি ভুলেই গিয়েছিলাম। নর্মালি কডমো পাউডার ইউজ করে থাকি, তো একটা পাউডার একটুখানি ছিল, ওটা শেষ হয়ে গিয়েছে। আর এই পাউডারটা গতকাল রাতেই বের করেছিলাম ওকে দেওয়ার জন্য। পুরা পাউডারটাকে একদম ফেলে দিয়েছে। এই তো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, এতগুলা মানে করে ঢেলেছে। আমি পরে পাউডারের ডিব্বাটা দেখিয়ে দিব। এটা কিন্তু মোটামুটি বেশ বড় সাইজের একটা ডাব্বা, মানে অনেক পাউডারই এটার মধ্যে ধরে। গরমের মধ্যে আমার ১ ঘন্টার কাজ বাড়িয়ে দিয়েছে, মানে ফ্যানও ছাড়তে পারছি না, তাহলে পুরা পাউডার উড়ে একদম পুরা ফার্নিচার তলায় যাইতেছিল। তো যাই হোক, আমি একটা শ্রেণী নিয়ে নিয়েছি, যেহেতু ওই ছোট্ট বাড়িতে হচ্ছিল না, এটার মধ্যে ঝেড়ে ঝেড়ে পাউডারগুলোকে তুলে নিচ্ছিলাম। এইভাবে ঝেড়ে আবার বারান্দা নিয়ে যে মানে এটাকে ঝাড়ু দিয়ে ঝাড়তে হবে সবগুলাকে, মানে বেড ঝাড়ু দিয়ে বিশেষ করে, কারণ যেহেতু পুতুলগুলা একটু সফটলি, এটার মধ্যে কিন্তু পাউডার আটকেই থাকে, যতই ঝাড়ি যায় না, এইভাবে ঝাড়লে তো আর যাবে না, এটা স্বাভাবিক। আর এদিকে সে আকাম করে একদম খাটের চিপায় যায় লুকায় আছে, মানে কিছুতেই তাকে টেনে টুনে বের করতে পারছিলাম না। অনেক কষ্ট করে তাকে বের করেছি। দেখেন, মানে পাউডারটা নিয়েছিল ৩৬০ টাকা, একদম এক ধাক্কায় সব শেষ করে দিয়েছে। যাই হোক, ওইদিকে পাউডার তুলতে তুলতে আমার অনেকটা সময় হয়ে গিয়েছিল। আসলে আমি কাজ যেভাবে করতে চাচ্ছিলাম, তো তার থেকে আমি ১-১.৫ ঘন্টা পিছিয়ে গিয়েছি। এদিকে আমি অনেকগুলো জিরা নিয়েছি, জিরাগুলাকে তেলে ভেজে রাখবো, কারণ এই গরমের মধ্যে একটু একটু করতে ভালো লাগে না, এজন্য আমি চাচ্ছিলাম একবারেই সবগুলাকে আমি তেলে ভেজে রেখে দেবো। রান্নায় কিন্তু ভাজা জিরার গুঁড়া দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, বিশেষ করে মাছ, মাংস, সবজি যেই তরকারি আমরা রান্না করি না কেন, উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আমার তো খেতে বেশ ভালোই লাগে, আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন।
আমি একদম লো আঁচে ভেজে নিচ্ছি যাতে আমার জিরাগুলো পুড়ে না যায়, সবগুলা একরকম হয়। দেখেন একদম সবগুলা সমান হয়েছে ভাজা, কোনোটা পুড়ে যায়নি, কোনোটা কালো হয়নি, একদম এক সমান হয়েছে। তো এটাকে আমি আরেকটু নেড়েচেড়ে এখনই নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডাও করে নিয়েছি আর একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এটা অবশ্য ব্লেন্ডার না, গ্রাইন্ডার হবে। গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি মিক্সচারে দিয়ে একদম ছোট্ট করে ফাঁকি করে নেব। আমি ২-৩ বারে দিয়ে দিয়ে সবগুলো জিরাই করে নিয়েছিলাম। তো এখন এটাকে হচ্ছে আমি এই তো একটা কৌটার মধ্যে ঢুকিয়ে নিব, নেক্সাসের মানে কফির কৌটা। যেহেতু অনেকগুলো জিরা আছে তাই আমি চাচ্ছিলাম আলাদা করে একটা জারে রেখে দিই, কারণ এতগুলো তো আর একসাথে খাওয়া হবে না। প্রায় এটা ২ জারের মতো হয়েছিল আমার। এদিকে কিন্তু দুপুর প্রায় হয়ে এসেছে, রান্নাবান্নাও বাকি আছে। আমার মেয়ের আকাম কুকামের কাজ করতে যেয়ে আমার প্রায় ১-১.৫ ঘন্টা চলে গিয়েছে। এই তো বাকি জিরাটাও আমি আরেকটা কৌটার মধ্যে তুলে নিয়েছিলাম। এদিকে জিরা ভাজতে ভাজতে আমি দুপুরে রান্নার জন্য সবকিছু বের করে নিয়েছিলাম। এদিকে চিংড়ি মাছ নিয়েছি ৬ টুকরার মতো, আর নিয়েছিলাম পাঁচমিশালি কিছু মাছ, মানে মাছ খাওয়ার পরে দেখা যাচ্ছে ২-১ পিস করে আমার রয়ে যায়। তো ওই মাছগুলো আমি সব একসাথে নিয়ে নিয়েছি। আজকে এটাকেই রান্না করব। মাছগুলোকে পানি থেকে তুলে কিছুক্ষণের জন্য লবণ দিয়ে রাখবো, কারণ তাহলে মাছের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এদিকে আমি যা যা রান্না করব তার জন্য সবজি কেটে নিচ্ছিলাম। গরমের মানে যন্ত্রণায় আমি কিন্তু বেডরুমে চলে এসেছি রান্নাঘর রেখে, এতটাই গরম লাগছিল আমার। তো আজকে আমি হচ্ছে চিংড়ি মাছ রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। আমি রুম থেকেই সব কিছু কেটে কুটে নিয়ে একবারে রান্নাটা বসিয়ে দেবো। দুই চুলায় করলে তাড়াতাড়ি হয়ে যাবে, ১ ঘন্টার বেশি লাগবে না হয়তো। আমি কিন্তু অলরেডি ডাল বসিয়েও দিয়েছি, যাতে ডালটা ওই পাশে হতে থাকুক। যেহেতু ডালটা সিদ্ধ হবে একটু সময় লাগবে, তো ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। আর এগুলাকে কেটে কুটে একবারে সব কিছু বসিয়ে দেব। আমি একটু সময় নিয়ে কাজগুলো করছিলাম, কারণ আমার বাবু আশেপাশে খেলছিল, বোটের উপরে যদি চলে আসে এজন্য ভয় হচ্ছিল। তাই আমি সব কাজগুলো একটু ধীরে ধীরে করছিলাম, মানে ওর দিকে খেয়াল রেখেই করছিলাম। যেহেতু আমি বেডরুমে চলে এসেছি কাটাকুটা করার জন্য। আমার বেবিটা কিন্তু পাউডার ফেলে দিয়ে সে অনেক অনুতপ্ত হয়েছে, মানে আমাকে বারবার সরি বলছিল যে মাম্মি ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আর এরকম দুষ্টু করব না। আমি নর্মালি বেশিরভাগ সময় ও কোনো কিছু করলে আমি ওর সাথে কথা বলি না, কিছুক্ষণ চুপ থাকি, ওকে এটা বোঝাই যে তুমি যে কাজটা করেছো মাম্মির কিন্তু এটা পছন্দ হয়নি, আর করা যাবে না। ও এটা রিয়েলাইজ করে যে মাম্মি কষ্ট পেয়েছে আমার এই কাজটাতে। কারণ বাচ্চাদের বকাবকি করলে কখনোই আপনি ঠিক মতো আনতে পারবেন না। বাচ্চাদের যত আদর করবেন, ভালোভাবে বুঝিয়ে কথা বলবেন, ওরা কিন্তু তত লক্ষ্মী হয়ে যাবে। তা আমি যখন ওর সাথে কিছুক্ষণ কথা বলিনি, মানে একটু অভিমান করেছিলাম, ও কিন্তু বুঝতে পেরেছে যে আমি যে কাজটা করেছি এটা ঠিক করিনি, মাম্মি কিন্তু এটাতে কষ্ট পেয়েছে। তাই বারবার আমাকে সরি বলছিল। আমি ওকে বুঝিয়ে বলছিলাম যে মাম্মি এই কাজটা তোমার করা একদম ঠিক হয়নি, পাউডারটা ফেলে দিয়েছো, বাবা কিন্তু এখন আর কিনে নাও আনতে পারে, বাবার কাছে সবসময় কিন্তু টাকা থাকে না। তো মাশাআল্লাহ আমার বেবিটা বুঝতে পেরেছে, ও এতটুকু বয়সে অনেক কিছুই বুঝে। এদিকে আমার ডাল হয়ে গিয়েছে, ভাতটা হয়ে গিয়েছিল, ভাতটা আমি আগেই রেখে দিয়েছি মানে মার ফেলার জন্য। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটাও ভেজে নিয়েছিলাম। একটু মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তাই আগে আমি একটু ভেজে নিয়েছি। আর ডালটা আমার প্রায় হয়ে গিয়েছে, ডালটাকে ফোড়ন দেবো। তো এদিকে আমি এই তো একটু কষিয়ে নিচ্ছিলাম মিষ্টি কুমড়াটাকে আগে। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা আর ধনিয়া ফাঁকি দিয়ে আজকে চিংড়ি মাছটা রান্না করব, অন্য কোনো বাটা মশলা ইউজ করব না। আর এই পাশের চুলায় আমি বসিয়ে দিয়েছিলাম ডালের জন্য ফোড়ন দেওয়ার জন্য। যেহেতু অনেক গরম ছিল, যেটা বলছিলাম আমি ২ চুলায় ঝটপট রান্না করে ফেলবো, আমি কিন্তু অলরেডি পুরা ঘেমে ভিজে গিয়েছি। ফাইনালি আমার চিংড়ি মাছটা হয়ে গিয়েছে, আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। জিরার গুঁড়ো অ্যাড করে দিয়ে আমি জাস্ট কিছুক্ষণ রেখে তারপরে এটাকে নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে আমি ফোড়নের চুলাটাকে কমিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। দেন আমি আমার ৫ স্পেশালি মাছটাও বসিয়ে দিয়েছি। চেয়েছিলাম শোল মাছ ছিল, যেহেতু এটার মধ্যে লাউ দিয়ে রান্না করব, মজা হবে, বাট আমি ভুলেই গিয়েছিলাম লাউ কাটতে। আমি এখানে কিন্তু লাউ দিয়ে বসাইনি, আলু তারপর টমেটো দিয়ে রান্না করছি। এভাবে কিন্তু ভালোই লাগে খেতে, খুব একটা খারাপ লাগে না। দেন আমার শোল মাছটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি শোল মাছ না, এখানে ৩ রকম মাছ আছে, ৫ স্পেশালি মাছ বলা যেতে পারে এটাকে। দেন ফাইনালি আমার রান্না হয়ে গিয়েছে। এখন একটু রেস্ট নিয়ে, মানে যেহেতু অনেক ঘেমে গিয়েছি, ঘরটাকে গুছিয়ে তারপরে গোসল করে বেবিকে খাওয়াবো, আমি খাবো। তো আজকের ব্লগটা কেমন হয়েছে জানাবেন, আর সবাই কমেন্ট করবেন, লাইক করবেন। এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।